আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সময় আমাদের কর্মকর্তাদেরকে কঠোরভাবে বলেছি, আপনারা তাদের বিরুদ্ধে যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা অনেক সময় যারা এই কাজগুলো করেছেন তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি, পুলিশের সহযোগিতা নিয়ে তাদেরকে আমরা গ্রেফতার পর্যন্ত করার আমরা সেই ব্যবস্থা করেছি। এবং এক পর্যায়ে আপনাদের কাছে এসে মাপ চেয়ে তারা মাপ চাওয়ার পর তারপর আপনারা অনেক সময় আপনারা অনুরোধ করেছেন, বলেছেন স্যার তারা মানুষ, তারা ভুল বুঝে, তারা বুঝতে পারে না, ভুল বুঝে আমার সঙ্গে আর খারাপ আচরণ করেছেন, আপনারা মাফ করে দেন। এরপর আমরা সেই মামলা প্রত্যাহার করেছি। এর আগে আমরা তাদের যারা যেই হোক না কেন, যত বড় মানুষ হোক না কেন, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেটি কিন্তু প্রত্যাহার করা হয় নাই। সুতরাং এই মর্যাদাটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ আমি মনে করেছি আপনারা আমার পরিবার, আমার পরিবারের সদস্য, আমার পরিবারের সদস্যকে যদি ভালো না রাখতে পারি আমি ভালো থাকতে পারবো না। সেই জন্য আমার প্রত্যেকটি কর্মচারী, কর্মকর্তা এবং নির্বাচিত প্রতিনিধি সকলের মধ্যে জন্য সুন্দর সম্পর্ক থাকে সেই চেষ্টাটুকু আমি করেছি। এখানে আমাদের এক আপা, খোদেজা আপা, তিনি কাউন্সিলর, আবার নির্বাচিত হয়েছেন সিটি কর্পোরেশন। তিনি এর আগে বিলুপ্ত পৌরসভার তিনি কাউন্সিলর ছিলেন। তিনি দেখেছেন আমরা সকলের সাথে সমন্বয় করে একটি সুন্দর সম্পর্ক যেন আমরা তৈরি করে কাজ করতে পারি। কোনো কাউন্সিলর সাহেবের সঙ্গে যেন ভুল বোঝাবুঝি না হয়, কোনো কর্মকর্তার পক্ষে সাথে যেন ভুল বোঝাবুঝি না হয়, এই চেষ্টাটুকু সকল সময় করেছি। এবং আপনারা এখানে অনেকে আছেন, আপনাদের নেতৃবৃন্দ আছেন, আপনাদের যে কোনো প্রয়োজন হলে আপনারা নির্দ্বিধায় আমার অফিস রুমে প্রবেশ করে আপনারা কথা বলতে পারবেন। সেই সুযোগ আগে এক সময় আপনাদেরকে ভাইয়ের মাধ্যমে কথা বলতে হতো, আপনাদেরকে কোনো রুমে প্রবেশ করা নিষিদ্ধ ছিল। এখন কিন্তু সেটি নাই। এখন আপনারা নির্দ্বিধায় আপনার যদি কোনো সমস্যা থাকে আপনারা সেটি করতে পারেন। এবং আমি আপনাদের এলাকা, বিশেষ করে আমাদের হরিজন পল্লীতে আমি বহুবার গেছি এবং আমাদের হরিজন পল্লীর যারা আছেন, আমাদের অধিবাসী যারা আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন, অনেকে অন্যান্য জায়গায় কাজ করেন, আপনাদেরকে আমি বারবার বলেছি যে আপনারা সকল সময় মাথায় রাখবেন যে আপনার চিন্তা করতে হবে যে আপনি আজকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন, তো আপনার সন্তান যেন ভালো চাকরি করতে পারে, আপনার সন্তান যেন ভালো চাকরি পায়, সেই চেষ্টা করতে হবে। এর জন্য কি করতে হবে? আপনার সন্তানদেরকে লেখাপড়া করাতে হবে। আমি আপনাদেরকে বলেছি যে আপনারা সেই উদ্যোগ নেবেন, আমার পক্ষ থেকে সেই সহযোগিতা আমরা করব এবং সেটি আমার পক্ষ থেকে যতদূর সম্ভব করার চেষ্টা করেছি, আপনাদেরকে উৎসাহিত করেছি। আপনারা অনেক সময় আপনারা হরিজন পল্লীতে গেলে আপনারা আমাকে বলতেন যে আমার সন্তানকে চাকরি, একটা পরিচ্ছন্নতা কর্মী দয়া করে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। আমি প্রথমে বলেছি আপনারা চেষ্টা করবেন আপনার সন্তানকে যেন পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কোথাও চাকরি করতে না হয়, সেই চেষ্টাটুকু প্রথমে করবেন। যদি কোনো কারণে না পারেন তারপরে আমার কাছে আসবেন, আমি চেষ্টা করবো সুযোগ থাকলে অবশ্যই আপনাদেরকে আপনাদের নিশ্চয় মনে আছে যে সেই চেষ্টাটুকু আমার সময় আমি করেছি। যে আমাদের যারা অনেকে আবেদন করেছেন এবং যেখানে সুযোগ ছিল আমি আপনাদেরকে সেখানে কর্মের ব্যবস্থা করেছি। অনেকে হয়তো বা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা দিতে পারি নাই। এটি আপনাদের নিশ্চয়ই বুঝতে হবে যে আসলে আমাদের ইচ্ছা করলে সকল লোককে আমরা চাকরি দিতে পারি না বা আমরা চাকরির ব্যবস্থা করতে পারি না। আমাদের কাজের ধরনের উপরে নির্ভর করে সেই চেষ্টাটুকু আমাদের সেই ব্যবস্থাটুকু করতে পারি। তারপরেও আমি সর্বোচ্চটুকু করার চেষ্টা করেছি। তো যাই হোক, যে কথাটি বলছিলাম যে আসলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আমাদের ছোট ভাই, আমাদের প্রিয় ভাই বিজয়, সে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের কথা বলেছেন। আসলে যে সিটি কর্পোরেশনের কথাগুলো বলা হয়েছে, আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার দিক থেকে সব আমরা একেবারে ঘনিষ্ঠ। 12টি সিটি কর্পোরেশনের মধ্যে আমরা সর্বশেষ আমাদের সিটি কর্পোরেশন যাত্রা শুরু হয় এবং এই সিটি কর্পোরেশন গুলো বলা হয়েছে আসলে এগুলোর বয়স 25-30 বছর, সেগুলো বহু আগে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে একটি শক্ত অবস্থানে তারা দাঁড়িয়ে তাদের প্রতিটি কার্যক্রম পরিচালনা করছে। আমরা মাত্র 5 বছর আগে যাত্রা শুরু করেছি। এই সিটি কর্পোরেশনের বয়স যদি আমরা বিবেচনা করি তাহলে একটি শিশু, অর্থাৎ একটি শিশু
প্রতিষ্ঠান, ইচ্ছা করলেই আমরা অনেক কিছু করতে পারি না। এখানে আমাদের মা উপায় আছেন, এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমাদের অনেক এখানে সুশীল সমাজের নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন। দেখেন যে আমরা গত 3 বছর আগে, আমরা যখন 5 বছর আগে দায়িত্ব নেই, তখন এরপরে করোনা মহামারী শুরু হয়। আমরা এরপরে আমরা কারোর কাছে ট্যাক্স আদায় করতে পারিনি। এরপরে আমরা অ্যাসেসমেন্ট করে, আজ থেকে 2 বছর আগে বোধহয় সম্ভবত আমরা অ্যাসেসমেন্ট করার পর আমরা ট্যাক্সের কার্যক্রম সম্পন্ন করে আমরা কর আদায় শুরু করি। কিন্তু অনেকেই অনুরোধ করেছিলেন, আপত্তি করেছিলেন যে আমরা যে ট্যাক্সটি করা হয়েছে সেটি বেশি, কারণ আমাদের 12টি ওয়ার্ড যেটি সরাসরি ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন এসেছে, সেখানে আমরা সেই সুবিধাগুলো কখনো সেভাবে দিতে পারি নাই। তখন ওনারা অনুরোধ করলেন যে আমাদেরকে এই করোনা মহামারীকালীন সময়ে ট্যাক্সগুলো যেন মওকুফ করে দেওয়া হয়। আমরা কিন্তু সেটি করে দিয়েছি। আমরা কারোর উপরে জোর করে ট্যাক্স আদায় করি নাই। এবং আমাদের ট্যাক্স আরোপ করার পর যখন বলা হলো যে এটিকে আরো কমিয়ে নিয়ে আসার জন্য, আমরা কিন্তু প্রায় 50% আমরা কিন্তু কমায় নিয়ে আসছি। এবং এরপরেও যাদের আপত্তি ছিল, আমরা তাদের কাছে অনুরোধ করেছি আপনারা রিভিউ ফর্মে আবেদন করেন, আমরা সেটি পুনর্মূল্যায়ন করে যাচাই বাছাই করে আমরা কমিয়ে দিব। এই ধরনের ফর্মে আবেদন করেছেন প্রায় 17-18 হাজার। তাদেরকে আমরা আরো যতটুকু আমাদের সুযোগ ছিল আমরা কমিয়ে দিয়েছি। অনেক জায়গায়, অনেক এরিয়ায় আমরা অনেকে হয়তো বা টিনের বাড়িতে বসবাস করেন, অনেকে হয়তো বা পাকা বাড়িতে বসবাস করলেও তার বাবা সে বাড়িটি করেছেন, কিন্তু তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন, তার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নাই। অনেকের বাড়িতে হয়তো বা প্রতিনিধিদের সন্তান আছেন, তাদের সেই ধরনের উপার্জন নাই, সকল ব্যাংক ঋণ আছেন। এগুলো বিবেচনা করে আরো বেশ কয়েক হাজার বাড়ির আমরা ট্যাক্স কিন্তু মওকুফ করে আমরা কমায় নিয়ে আসছি। সুতরাং আপনারা নিশ্চয়ই বোঝেন আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বাড়িঘর ট্যাক্স ছাড়া আমাদের কিন্তু অন্য কোনো আয়ের পথ নেই বললেই চলে। আমাদের এই হোল্ডিং এর উপরে নির্ভর করতে হয়। সুতরাং আমরা একেবারে না হলেই নয়, সেভাবে কিন্তু আমরা ট্যাক্স ব্যবস্থা সেভাবে আমরা বিন্যস্ত করে সেভাবে আমরা কাজগুলো করে যাচ্ছি। আমি কিন্তু এর আগেও বলেছি, আপনাদের এখানে আমি ঘোষণা দিতে পারি যে আমি 10,000 টাকা করে দেবো, 15,000 টাকা করে দিতে পারবো, আমরা আপনাদেরকে দিব, আপনারা হয়তো খুশি হবেন। 1 মাসের বেতন দিলাম, পরে যদি 6 মাসের বেতন না দিতে পারি, সেটা কি ভালো হবে? তাহলে এটি আপনাদের সাথে একটা প্রতারণা করা হবে। কারণ আমি জানি আমার পকেটে টাকা নাই, আমি আপনাকে আমার পকেটে 100 টাকা আছে, আমি যদি ঘোষণা দিই 200 টাকা দিব, তাহলে আপনাদের সঙ্গে প্রতারণা করার সামিল। আমার পকেটে যদি 100 টাকা থাকে, এই অর্থের মধ্যে আমার চেষ্টা করতে হবে অন্য জায়গা থেকে কাটছাট করে কিভাবে আপনাকে আরেকটু বেশি দিতে পারি, সেই চেষ্টাটুকু আমার করতে হবে। এটি হলো বাস্তবতা। সুতরাং সেই আলোকে বলবো যে আমরা এখনো দায়িত্ব নেই নাই। আগামী মাসে আমরা 19-20 তারিখে সম্ভবত আমরা দায়িত্ব নেব। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এর আগেও আপনারা হরিজন পল্লীতে আমরা মিটিং করেছি, আপনাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আপনাদেরকে আমরা বর্তমান আমরা যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছি, তার থেকে আমরা যতদূর সম্ভব আমরা বেশি সুযোগ সুবিধা দেব। আমাদের বেতন বৃদ্ধির কথা বলেছেন, সেটা আমরা অবশ্যই আমাদের যতটুকু বৃদ্ধি করা সম্ভব আমাদের আয়ের উপরে নির্ভর করে সেটুকু আমরা ইনশাআল্লাহ বিবেচনা করব। আমাদের মাহবুব ভাই তিনি বলেছেন, এবং আমিও আমি এর আগেও আপনাদের ঘোষণা দিয়েছি যে আপনারা কাজ করেন, দিন নাই রাত নাই, আপনাদের অনেক সময় আপনাদের এই কাজ করতে যে অসুস্থ হতে হয়, আপনাদের ঠান্ডা জ্বর বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের হয়, আপনারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না। আমরা এখানে আমাদের 2 জন কাউন্সিলর সাহেব আছেন। আমরা প্রথম আমরা সভা করার যেদিন সভা করব সেদিন আমরা সিদ্ধান্ত নেব, আমরা যাতে করে আপনাদের এবং আপনাদের পরিবারকে আমরা যেন একটি করে চিকিৎসা আমরা কার্ড দিতে পারি সিটি কর্পোরেশন থেকে। আপনারা প্রত্যেকেই আপনারা সেই কার্ড থেকে আপনাদের পরিবার এবং আপনাদের সদস্যরা আপনারা চিকিৎসা সেবাটুকু যেন আপনারা গ্রহণ করতে পারেন, অর্থাৎ আপনি সুস্থ থাকতে পারেন, আপনার সন্তান আপনার পরিবার পরিজনকে যেন সুস্থ রাখতে পারেন, সেই ব্যবস্থা এবং আপনাদের যে পরিচ্ছন্নতা নিবাস বা যেখানে থাকেন মাথা গুঁজার ঠাঁই, কারণ অনেক জায়গা আপনারা দীর্ঘদিন থেকে থাকেন, আমরা দেখেছি আপনাদের যে আমাদের বিশেষ করে আমাদের হরিজন পল্লী বলেন অন্যান্য জায়গা আমাদের পরিচ্ছন্ন কর্মীরা যারা থাকেন বিভিন্ন আমাদের আবাসিক কলোনিগুলোতে, সেখানে
আজকে থেকে 50 বছর আগে ঘর বরাদ্দ পেয়েছেন। এখন সেই পরিবারটি বড় হয়েছে, হয়তোবা তার দুটি সন্তান হয়েছে, এই তার সন্তানের আবার সন্তান হয়েছে, অর্থাৎ নাতি পুতিও তাদের বসবাস করতে হয়। সেই 50 বছর আগে যে পাওয়া ঘর সেগুলো তাদের জায়গা পায়। আমরা চেষ্টা করব যাতে করে আমাদের পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তাদের একটি আমাদের যেন মানসম্মত আবাসিক ব্যবস্থা গড়ে তোলা যায়, সেই চেষ্টা করব আমরা। আপনারা জানেন যে ইতিপূর্বে প্রায় 6-7 বছর আগে পৌরসভা থাকাকালে আমরা সেই চেষ্টাটুকু কিন্তু করেছিলাম। আমরা হরিজন পল্লীতে আমরা 6 তলা ভবন নির্মাণের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তারা কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করে তারা অর্থায়ন করার জন্য কিন্তু রাজি হয়েছিলেন। কিন্তু যাই হোক, সেই সময় আপনারা হয়তো ভুল বুঝেছিলেন, যে আপনারা হয়তো ভেবেছিলেন যে আমরা এখান থেকে ওঠার পর এখানে আমরা হয়তো জায়গা ফেরত পাবো না। এই ধরনের একটা বিভ্রান্ত কেউ না কেউ হয়তো আপনাদের ভিতরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যার কারণে আপনারা সেই সময় সম্মত না হওয়ার কারণে সেই প্রকল্পটি আর বাস্তবায়ন আমরা শেষ করতে পারি। যদিও আমরা সেই সময় এই প্রকল্পটি বাস্তবায়ন করতাম, তাহলে আজকে প্রায় 7 বছর হয়েছে, ইতিমধ্যে আপনারা কিন্তু 6 তলা আপনারা ভবন পেতেন এবং প্রত্যেকে আপনারা একটি করে 2 রুমের আপনারা বাড়ি পাইতেন। সুতরাং আপনারা সেই বাড়িগুলোতে ভালোভাবে থাকতে পারতেন। যাই হোক, এটি হয়তো আপনাদের বোঝার ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে, না হলে এর বহু পূর্বে আপনারা সেই সুবিধাগুলো ভোগ করতেন। আবার আমরা চেষ্টা করব যাতে করে এই পরিচ্ছন্নতা নিবাস ময়মনসিংহ আমাদের পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তাদের নিবাস করে তোলা যায়, সেই চেষ্টাটুকু আমরা ইনশাআল্লাহ করব। এবং আমাদের মাহমুদ ভাই বলেছেন, আরো বলেছেন যে আপনারা ঝড় বৃষ্টিতে কাজ করেন, অনেক সময় আপনাদের ড্রেস নাই, অনেক সময় আপনাদের ড্রেস না থাকার কারণে অনেককে হয়তো আপনারা আমাদের সিটি কর্পোরেশনের যে আপনারা কাজ করছেন কর্মচারী অনেকে হয়তো চিনতে পারেন না, যার ফলে অনেকেই অনেক সময় কাজ করতে সমস্যা হয়। অনেকে হয়তো মনে করেন তার বাড়িতে আপনি কোথাও অনধিকার প্রবেশ করেছেন, আপনি হয়তো অসৎ উদ্দেশ্যে আপনি প্রবেশ করেছেন, আপনাকে হয়তো পরবর্তীতে ব্যাখ্যা দিতে হয় যে আমি সিটি কর্পোরেশনে কাজ করি, আপনার বাসায় এসেছি। সুতরাং এই বিভ্রান্তিগুলো যেন দূর হয়, বা রোদ বৃষ্টিতে আপনারা যেন বৃষ্টির মধ্যে আপনারা বৃষ্টি থেকে নিরাপদ থাকতে পারেন, রোদের মধ্যে যেন আপনাদের কষ্ট না পেতে হয়, সেজন্য আমরা আপনাদেরকে আপনাদের পোশাকের ব্যবস্থা সেই ব্যবস্থাটুকু আমরা যেন স্থায়ী একটা ব্যবস্থা করা যায় সেটা আমরা ইনশাআল্লাহ করব। এবং আপনাদেরকে আমরা একটি স্থায়ী পরিচয়পত্র অন্তত কার্ড যেন আপনারা সেটি গলায় বা আপনাদের শার্টে হোক বা আপনারা যে কোনো উন্মুক্ত স্থানে সেটি যেন প্রদর্শন করতে পারেন, অর্থাৎ আপনাদেরকে দেখলে যেন মানুষ বুঝতে পারে তিনি সিটি কর্পোরেশনের স্টাফ। যাই হোক, আপনাদের সঙ্গে আজকে কথা বলেছি, এখানে কিন্তু শেষ নয়। আপনাদের সঙ্গে এর আগে এই যে এখানে মিটিং করার আগেও আপনাদের বিষয়গুলো নিয়ে আপনাদের নেতৃবৃন্দ বলেন, আমাদের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ বলেন, ওনাদের সঙ্গে কিন্তু একাধিকবার কথা হয়েছে এবং আপনারাও একাধিকবার আমার কাছে আসতে পারেন, বলতে পারেন, কথা বলতে পারেন, কোথায় কি সমস্যা হচ্ছে সেগুলো আপনারা বলার সুযোগ আছে। সুতরাং এটি কিন্তু শেষ না, এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করার জন্য। অর্থাৎ আমি আপনাদেরকে এটুকু আবার বলতে চাই, যতদিন এই দায়িত্বে আছি আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যাশাগুলো সব পূরণ করার। সুতরাং আমি আপনাদের এই নবনির্বাচিত কমিটির সকলের সফলতা কামনা করে আপনারা এগিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের কাছে আমার কিছু দাবি রয়েছে। আমাদের অনেকেই বলেছেন যে আমাদের বিভিন্ন নগরের শহরের কথা, আমাদের সেই শহরগুলোর মতো কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং দেখেন অনেকে বলেন যে আমাদের রাস্তায় ধুলাবালি থাকে, আমি অনেক সময় দেখেছি সবাই না, কেউ হয়তোবা সে ফাঁকি দেওয়ার চেষ্টা করে যে আপনার ধুলাবালিগুলো ঝাড়ু দিয়েছেন সেগুলো একটু আপনার সেখান থেকে তুলে একটু দূরে আপনার যদি ট্রলিতে আপনারা দেন বা ঠেলা গাড়িতে দেন তাহলে কিন্তু রাস্তাটা পরিষ্কার থাকে। এটা সুফল কিন্তু আমরা সবাই পাই। আপনিও কিন্তু মনে রাখবেন যে আপনিও এই শহরের নাগরিক, অর্থাৎ এই নগর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনিও কিন্তু সুন্দর থাকবেন, আপনিও ভালো থাকবেন, আপনি আপনি গর্ব করে বলতে পারবেন যে আমি এই পরিষ্কার শহরের নাগরিক।
আমি এই শহরে কাজ করি, আমার কাজের ফলে কিন্তু আজকে পরিষ্কার শহর হয়েছে। এটা কিন্তু আপনার আরো গর্ব করে বলার সুযোগ আছে। সুতরাং আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা হয়তো বা 10 জন কাজ করেন, এই 2 জন হয়তো ফাঁকি দেন, বাকি 8 জনের উপরে দোষ আসে। আপনারা যারা কাজ করেন, আপনারা যারা টিম লিডার আছেন, আপনারা দয়া করে দেখবেন যাতে করে প্রত্যেকে সুন্দরভাবে কাজটা যেন যেরকম করেন সুন্দরভাবে যেন করা হয়। যখন ধুলাবালুগুলো ঝাড়ু দেওয়া হবে সেগুলো তুলে আপনার নির্দিষ্ট জায়গায় আপনাদের সুপারভাইজার যিনি আছেন বা যারা তত্ত্বাবধান করেন তাদেরকে বলবেন যে আপনাদের প্রয়োজন হলে আপনাদের ভ্যান বা ট্রলি এগুলো যেন দেওয়া, যাতে করে আপনার ধুলাবালিগুলো তুলে আপনার এই রাস্তাটা পরিষ্কার করা যায়। আমরা এই অবস্থান থেকে বেরিয়ে আসতে চাই। আপনারা সবাই আছেন না? আপনারা ইচ্ছা বলেন, আপনারা কি চান না আমাদের এই সমস্যা সমাধান হোক? এই সমাধানের জন্য আপনারা আন্তরিকভাবে কাজ করবেন, এটি আপনাদের প্রতি আমার অনুরোধ। এবং যারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন, আপনারা যেখানে যান অন্তত পক্ষে অনেক জায়গায় আমরা দেখি যে অনেকে আমাকে বলেন, আয়সা বলেন যে সাহেব আমরা 8 জন এক জায়গায় কাজ করি, আমরা 5 জন, আমরা কোন এক জায়গায় ডাস্টবিন থেকে যে পরিমাণ ময়লা থাকে আমরা দেখা যায় 2 ট্রাক ময়লা সেখান থেকে আসতে পারে, আমরা নিয়ত করি যে এখান থেকে 2 ট্রাক ময়লা তুলে দিয়ে তারপরে যাব, কিন্তু একজন সে আমাদেরকে না বলে চলে গেছে। আপনারা কিন্তু অনেক সময় আমাকে বলেন। সুতরাং এটি যেন না হয়, কারণ আমরা আপনাদের জন্য চেষ্টা করব। আপনাদের দায়িত্ব কি? আমাদের জন্য, মানুষের জন্য। এটা কিন্তু আপনার জন্য, কিন্তু এই সময়টুকু আপনারা দিচ্ছেন, এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এটি টিম ওয়ার্ক। একটা টিমে 6 জন থাকলে 6 জন কিন্তু কাজ করতে হবে। এই ঘটনা যেন না শুনি। এই আমাদের অনেকে আসে কিন্তু বলেন যে স্যার আমার সঙ্গে 6 জন কাজ করতে, সে এর থেকে 1 জন বা 2 জন সে আমার না বলে চলে গেছে। আমরা কিন্তু এখানে 2 ট্রাক ময়লা সেটা যদি 6 জন কাজ করতাম তাহলে এই সময়ের মধ্যে কিন্তু এই জায়গাটা ক্লিয়ার করে পরিষ্কার করে আমরা দিতে পারতাম। সেই 2 জন চলে যাওয়ার কারণে আমরা কিন্তু ময়লাটা পরিষ্কার করতে পারি। যার কারণে অনেক সময় দেখা যায় যে আপনারা অনেকে হয়তো চেষ্টা করছেন কিন্তু ওই জায়গায় ময়লা আবর্জনা পড়ে থাকে। সুতরাং এটি নিয়ে আমাদের কথা শুনতে হয়। সুতরাং মাস শেষে আমরা বেতন দিব, আমরা আপনাদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধি করব। আমাদেরও তো জবাব দিতে হয় মানুষের কাছে, জনগণের কাছে আমাদের জবাব দিতে আছে। আমরা তাদের কাছ থেকে আমরা ট্যাক্স দিতেছি, কিন্তু পরিষ্কার নগর যদি উপহার না দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রায় মাঝে মাঝে কথা শুনতে হয়। আমাদেরকে শুনতে হয় যে আমরা ট্যাক্স দেয় আমাদের শহর পরিষ্কার হয় না, আমার বাড়ির সামনে এই ময়লা থাকে। সুতরাং তারা যদি ট্যাক্স না দেয়, তারা যদি ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমরা যদি যে সুযোগ সুবিধার কথা বললাম এগুলো কি ঠিক মতো আপনাদের দিতে পারবো? দিতে আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। সুতরাং এটা একটি পারস্পরিক বিষয়। আপনি যে পুকুরে যত বেশি সার দিবেন সেই পুকুরের মাছ কিন্তু বড় হবে। সুতরাং এটি মনে রাখতে হবে, আপনি যত বেশি সার্ভিস দিবেন, মানুষের যে আমরা ট্যাক্স আদায় করতে কষ্ট হয়, তাহলে দেখবেন যখন ভালো সার্ভিস দিতে পারবো তারা কিন্তু নিজে এসে ট্যাক্স দিবে। ট্যাক্স বেশি দিলে, হাতে টাকা থাকলে, যে বললাম আমার পকেটে 100 টাকা থাকলে আমি 100 টাকা দিয়ে আমি চিন্তা করি কিভাবে আমরা সবাইকে ভালো রাখবো। আমার পকেটে যখন 150 টাকা আসবে তখন বাকি 50 টাকা সবার মধ্যে কিন্তু বন্টন হবে। উন্নয়ন বলেন, আমাদের কর্মকর্তা কর্মচারী বলেন, পরিচ্ছন্নতা কর্মী বলেন, তাদের মধ্যে কিন্তু এটা ঘুরে ফিরে যাবে। সুতরাং এটি কিন্তু মাথায় রাখতে হবে, সেবাটুকু একে অপরের পরিপূরক। আমি যত ভালো সেবা দিব মানুষের কাছ থেকে তত বেশি আমি বলতে পারবো, তারাও কিন্তু আগ্রহ করে আমাদের কাছে আসবে। সুতরাং এই ব্যবস্থাটুকু দয়া করে আপনাদেরকে করতে হবে। আমরা এই অপরিচ্ছন্ন ভাবে এটি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এক সময় আজ থেকে 15 বছর আগে এই ময়মনসিংহের অধিকাংশ রাস্তা, আমরা রাস্তার পাশে যে ড্রেন, কাঁচা ড্রেন ছিল, খোলা ড্রেন, একটা ড্রেনও কিন্তু পাকা ড্রেন ছিল না, সব কাঁচা ড্রেন ছিল। এই ময়লা আবর্জনা উঠছে রাস্তার পাশে পড়তো। ডাস্টবিন, রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিন, এবং বিভিন্ন বড় বড় মোড়গুলা সেখানে 200-300 ফুট আশেপাশে ময়লা আবর্জনা সব সময় পড়ে থাকতো। আজকে কিন্তু সেই অবস্থা নাই। আজকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, আরো পরিবর্তন করতে হবে। আমরা চাই একেবারে শূন্য আবর্জনা থাকুক, এই চেষ্টাটুকু আমাদের করতে হবে। এই আমরা যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা করতে হবে। দেখেন আজকে আমরা আপনাদেরকে বেতন ভাতা দিব, আপনাদেরকে সুযোগ সুবিধা দিব, এখানে কিন্তু অর্থের ব্যাপার রয়েছে। মাস শেষে যদি আমরা কথার কথা 10 টাকা খরচ করি, অন্য সিটি কর্পোরেশন 12 টাকা খরচ করে, তারা যদি ভালোভাবে পরিশ্রম করতে পারে, আমরা যদি না পারতে পারি, একদিকে জনগণের কাছে জবাব দিতে হবে, আমাদের কিন্তু সরকারের কাছে জবাব দিতে হয়, আমাদের অডিট আসে তাদের কাছে জবাব দিতে হয়। সুতরাং তাদের কাছে যদি
আমরা এই জবাবের সম্মুখীন হই, তাহলে কি আপনাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো বাড়াতে পারবো? আমাদের পক্ষে বাড়ানো কঠিন হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে এটুকু বলবো যে আপনারা আপনাদের এই এই কাজটুকু আপনাদের ইমানি দায়িত্ব মনে করে আপনারা দায়িত্ব পালন করবেন। এই যে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা পরিচ্ছন্ন কমিশন করার ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আবারও কথা দিচ্ছি আপনাদেরকে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের পাশে ইনশাআল্লাহ আছি, সবসময় আপনাদের পাশে থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এই নতুন কমিটির মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন, যে আশাবাদ পোষণ করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা শাখা আমাদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আজকে এইখানে এই সুন্দর আয়োজনটুকু করার আপনারা সুযোগ তৈরি করে দিয়েছেন, সেজন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ। আমাদের প্রাণপ্রিয় মানুষ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ময়মনসিংহের নবনির্বাচিত কমিটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র জনাব বিক্রম টিটু অত্যন্ত সুন্দরভাবে সরলভাবে আমাদের দাবি দেওয়ার কথা প্রকাশ করেছেন এবং আশা করি উনি তা করবেন। আজকে এই উপস্থিতি সভার বক্তব্য রাখছেন, এই সভা সমাপ্তি করবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি এবং আজকে এই পরিচিতি সভার সভাপতি জনাব ফরিদকে বক্তব্য রাখার জন্য সভা